দেখো, শোনা যাচ্ছে? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ সৌরভ, স্যার। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। হুম। দেখো, এখানে একটা প্রশ্ন আছে যে বলছে যদ অনুপহিতম চৈতন্যম তৎ তুরীয়মিতি উচ্যতে। যদ অনুপহিতম চৈতন্যম তৎ তুরীয়মিতি উচ্যতে। তাহলে তুরীয় কাকে বলে? তুরীয় কাকে বলে? যদ অনুপহিতম চৈতন্যম তৎ তুরীয়ম ইতি উচ্যতে। হুম। যদ অনুপহিতম চৈতন্যম তৎ তুরীয়ম ইতি উচ্যতে। এটা হচ্ছে তুরীয়। দেখো, পরবর্তী শুধুমাত্র যেগুলো শর্ট কোয়েশ্চেন সেগুলো দেখে আমরা চলে যাব। ইদম এব তুরিয়ম শুদ্ধ চৈতন্যম অজ্ঞানাদি তদ উপহিত চৈতন্যভ্যাম তত্ত্বায় পিণ্ডবৎ অবিবিক্তম সন্মহাবাক্যস্য বাচ্যম। বিবিক্তম লক্ষ্মীতে উচ্যতে, লাগবে না এখানে কিছু, প্রশ্ন নেই। অস্য অজ্ঞানস্য আবরণ বিক্ষেপ নামকম শক্তিদ্বয়মস্তি। দেখো, অস্য অজ্ঞানস্য, এই অজ্ঞানের দুটো শক্তি আছে। এই অজ্ঞানের দুটো শক্তি, একটা হচ্ছে আবরণ, একটা হচ্ছে বিক্ষেপ। অস্য অজ্ঞানস্য আবরণ বিক্ষেপ নামকম, অস্য অজ্ঞানস্য আবরণ বিক্ষেপ নামকম শক্তিদ্বয়ম অস্তি। দুটো শক্তি আছে, ঠিক আছে? একটা হচ্ছে আবরণ শক্তি, একটা হচ্ছে বিক্ষেপ শক্তি। অজ্ঞানের দুটো শক্তি আছে, আবরণ শক্তি, বিক্ষেপ শক্তি। হুম। আবরণ শক্তির কাজ কি? না, আবরণ শক্তির কাজ হচ্ছে আবৃত করা। আবরণ মানে কি? আচ্ছাদন করা, আবৃত করা। অল্পোপি মেঘः অনেক যোজনায়তন, অল্পোপি মেঘः অনেক যোজনায়, অনেক যোজন আয়তম আদিত্যমণ্ডলম অবলোকয়িত্রী নয়নপথবিধায়িকতয়া, নয়নপথবিধায়কতয়া যথা আচ্ছাদয়তীব তথা অজ্ঞানম পরিচ্ছিন্নম অপি আত্মানম অপরিচ্ছিন্নম অসংসারিণম অবলোকয়িত্রী বুদ্ধি বিধায়কতয়া আচ্ছাদয়তীব তাদৃশম সামর্থ্যম। মানে বক্তব্য কি? বক্তব্য হচ্ছে যে, যেমন ধরো এক টুকরো মেঘ, অল্পোপি মেঘ, এক টুকরো মেঘ, সেই এক টুকরো মেঘ যেমন অনেক দূরে বিদ্যমান যে আদিত্যমণ্ডল মানে সূর্যমণ্ডল তাকে আচ্ছাদন করে দেয়, ঢাকা দিয়ে দেয়। ফলে যে দ্রষ্টা মানে যে দর্শক, সে আর দেখতে পায় না। যে দ্রষ্টা, যে দর্শক, সে আর দেখতে পায় না। তার মানে কি, এখানে ওই যে, এটা হচ্ছে আবরণ শক্তি। মানে ওই যে মেঘ, সে আবৃত করে দিল কাকে? না, ওই আদিত্যমণ্ডলকে। ফলে আমরা কিছু আর দেখতে পাই না, আদিত্যকে মানে সূর্যকে দেখতে পাই না। সেই রকম অজ্ঞানম, তথা অজ্ঞানম পরিচ্ছিন্নমপি আত্মানম, পরিচ্ছিন্নমপি আত্মানম অপরিচ্ছিন্নমপি সংসারিণম অবলোকয়িত্রী বুদ্ধি বিধায়কতয়া আচ্ছাদয়তি তাদৃশম সামর্থ্যম। পরিচ্ছিন্নম অপি আত্মানম অপরিচ্ছিন্নম, অপরিচ্ছিন্নম অসংসারিণম অবলোকয়িত্রী বুদ্ধি বিধায়কতায়, মানে হচ্ছে যে, আর অজ্ঞান কি করে? অজ্ঞান, হুম, অজ্ঞান কি করে? অজ্ঞান হচ্ছে আমাদের মধ্যেই থাকা, আমাদের মধ্যে থাকা মানে এই যে আমাদের মধ্যে বিদ্যমান, মানে
এই যে জীবাত্মা, মানে আমাদের মধ্যেই তো সেই আত্মা আছে। একটু আগেই বলছিলাম যে বেদান্তের বিষয় কি, বেদান্তের বিষয় হচ্ছে জীব আর ব্রহ্মের ঐক্য। জীব এবং ব্রহ্মের ঐক্য, এটা হচ্ছে বেদান্তের বিষয়। মানে জীব ও যা, ব্রহ্মও তাই। জীব এবং ব্রহ্ম পরস্পর আলাদা নয়। জীব এবং ব্রহ্ম পরস্পর আলাদা নয়। তাই এই জীব এবং ব্রহ্মের ঐক্য, এটা হচ্ছে বেদান্তের বিষয় ছিল। তার মানে কি, ব্রহ্ম আর জীব একই। ওই ব্রহ্মই আমাদের মধ্যে আছে। ব্রহ্ম মানে আত্মা, পরমাত্মা। ব্রহ্ম, আত্মা, পরমাত্মা একই কথা। ওই ব্রহ্ম আর জীব মানে আমরা একই। মানে আমরাই ব্রহ্মের স্বরূপ, আমরাই আত্মার স্বরূপ, আমরাই পরমাত্মার স্বরূপ। বলছে এই যে আমাদের মধ্যেই সে আত্মা আছে বা আমরাই সে আত্মস্বরূপ, এটা অজ্ঞান কি করে, এটা অজ্ঞান ঢেকে দেয়। আমরা অনুভব করতে পারি না যে আমরাই আত্মার স্বরূপ, আমরাই ব্রহ্মের স্বরূপ, আমরাই পরমাত্মার স্বরূপ। এটা আমাদের বুদ্ধি এটা অনুভব করতে পারে না, আমাদের বুদ্ধি এটা অনুভব করতে পারে না। ঠিক আছে, সেই জন্য আমাদের বুদ্ধি এটা অনুভব করতে পারে না, সেই জন্য, ঠিক আছে, সেই জন্য কি হয়, আমাদের বুদ্ধির অনুভব করতে পারে না, সেই জন্য আমরা বুঝতে পারি না, আমাদের প্রকৃত স্বরূপ বুঝতে পারি না। এটাই হচ্ছে অজ্ঞানের যে আবরণ শক্তি, তার কাজ। মানে প্রকৃত বস্তুকে আবৃত করে দেওয়া, আচ্ছাদিত করে দেওয়া, তাকে প্রকাশিত হতে না দেওয়া। যেমন সূর্য, সে প্রকৃত বস্তু, সূর্য হচ্ছে প্রকৃত বস্তু, তাকে আবৃত করে দেয় কে, ওই মেঘ যেমন আবৃত করে দেয় অল্প মেঘ, তেমনি আমাদের মধ্যে বিদ্যমান যে অজ্ঞান, সেই অজ্ঞানটা হচ্ছে মেঘের মতো। এই অজ্ঞান আমাদের প্রকৃত স্বরূপকে বুঝতে দেয় না, ঢেকে রাখে। যার ফলে আমরা আমাদের প্রকৃত স্বরূপ, যে পরমাত্মা স্বরূপ, আনন্দের স্বরূপ, ব্রহ্মের স্বরূপ, তা আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে বক্তব্য। এটা হচ্ছে আবরণ শক্তির কাজ, মানে আবৃত করা। হুম, দেখো, বিক্ষেপ শক্তিস্তু, বিক্ষেপ শক্তির কাজ কি? যথা রজ্জু অজ্ঞানম স্বাবৃত রজ্জৌ স্বশক্তিয়া সর্পাধিকমুদ্ভাবয়তি, এবং অজ্ঞানমপি স্বাবৃতাত্মনি স্বশক্তিয়া আকাশদি প্রপঞ্চমুদ্ভাবয়তি তাদৃশম সামর্থ্যম। বলছে বিক্ষেপ শক্তি কি করে, বিক্ষেপ শক্তি একটা মিথ্যা জ্ঞানকে উৎপন্ন করে। বিক্ষেপ শক্তি কি করে না, বিক্ষেপ শক্তি একটা মিথ্যা জ্ঞানকে উৎপন্ন করে। দেখো, রজ্জু অজ্ঞানম, রজ্জু অজ্ঞান কি করে, সেই রজ্জু বিষয়ক যে অজ্ঞান, রজ্জু বিষয়ক যে অজ্ঞান, সেই স্বাবৃত রজ্জৌ, মানে রজ্জুর মধ্যে, রজ্জু বিষয়ক যে অজ্ঞান, সেই অজ্ঞানটা রজ্জুর মধ্যে সর্পাদিকে মুদ্ভাবয়তি, মানে সর্পের জ্ঞান উৎপন্ন করে। ওই রজ্জুর মধ্যেই সর্পের জ্ঞান উৎপন্ন করে। কি বললাম, ওই রজ্জু বিষয়ক যে অজ্ঞান, সেই অজ্ঞানটা রজ্জুর মধ্যেই সর্প বিষয়ক জ্ঞান উৎপন্ন করে, রজ্জুর মধ্যেই সর্প বিষয়ক জ্ঞান উৎপন্ন করে। ঠিক আছে, সর্পাদিকম উদ্ভাবয়তি। এবং অজ্ঞানম অপি, এবং অজ্ঞানম অপি, এইরকম অজ্ঞানও কি করে, স্ববৃতাত্মনি স্বশক্তিয়া আকাশাদি প্রপঞ্চম উদ্ভাবয়তি। ঠিক আছে, ঠিক সেই রকমই বিষয় হচ্ছে যে, এবং অজ্ঞানমপি, এরকম অজ্ঞানও স্ববৃত আত্মনি, ঠিক আছে, আত্মাতে স্বশক্তিয়া আকাশাদি প্রপঞ্চম উদ্ভাবয়তি। মানে ওই আকাশাদি প্রপঞ্চ, আকাশাদি প্রপঞ্চ মানে আকাশ কাল ইত্যাদি, দিক, আকাশ কাল ইত্যাদিকে উদ্ভাবয়তি মানে উৎপন্ন করে। ঠিক আছে, মানে অজ্ঞান, অজ্ঞান স্বশক্তিয়া, নিজের শক্তির মাধ্যমে,
অজ্ঞান স্বশক্তিয়া নিজের শক্তির মাধ্যমে আকাশাদি প্রপঞ্চম উদ্ভাবয়তি। আকাশাদি প্রপঞ্চম উদ্ভাবয়তি তার মানে কি? বিষয়টা হচ্ছে যে এই যে আমরা বলি যে আকাশ, কাল, দিক, আত্মা, মন, অ্যাকচুয়ালি বেদান্ত মতে এসব কিছু নেই। বেদান্ত মতে সব ব্রহ্ম। বেদান্ত মতে সব কিছু ব্রহ্ম। মানে বেদান্ত মতে আকাশ, কাল এসব কিছু নেই। ব্রহ্ম ভিন্ন দ্বিতীয় কিছু নেই। ব্রহ্ম অতিরিক্ত দ্বিতীয় কিছু নেই। কিন্তু আমরা বলি তো আকাশ, আমরা বলি কাল, আমরা বলি দিক, আমরা বলি এইসব বলি। তাহলে আকাশ, কাল, দিক এগুলো কোথা থেকে এলো? বলছে এগুলো অজ্ঞানের ফলে উৎপন্ন হয়েছে। এগুলো অজ্ঞানের ফল। যে আকাশ বলছি এটা হচ্ছে অজ্ঞান। এর এই যে আকাশ যে উৎপন্ন হয়েছে বা আমাদের সামনে আকাশ বলে কিছু একটা আছে, এর কারণ হচ্ছে অজ্ঞান। অজ্ঞান থেকে এগুলো উৎপন্ন হয়েছে। আকাশ আদির আকাশ আদির জ্ঞানের প্রতি কারণ হচ্ছে অজ্ঞান। যদি অজ্ঞান না থাকতো, ধরো অজ্ঞান নেই, তাহলে ভাবতাম যে আকাশটা হচ্ছে ব্রহ্ম, মানে সবকিছুই ব্রহ্ম, সবকিছু ব্রহ্ম, না মানে ব্রহ্ম ভিন্ন কিচ্ছু নেই, তাহলে আকাশ বলেও কিছু নেই। কিন্তু আমাদের অজ্ঞান আছে। এই অজ্ঞান থেকেই আমরা বৃক্ষ বলি, গাছ বলি, গরু বলি, ছাগল বলি, আকাশ, কাল, দিক এইসবের জ্ঞান হয়। তার মানে কি? আমাদের অজ্ঞান থেকে এইসবের উৎপত্তি হয়। যদি ব্রহ্ম বিষয়ক জ্ঞান হতো, তাহলে কিন্তু এসব উৎপত্তি হতো না। চলো পরবর্তী। তদুক্তম বিক্ষেপ শক্তির লিঙ্গাদি ব্রহ্মান্ডন্তম জগৎ সৃজেত। এটা একটা কোটেশন। শক্তিদ্বয়বৎ অজ্ঞানোপহিতম চৈতন্যম স্বপ্রধানতয়া নিমিত্তম সোপাধি প্রধানতয়া উপাদানঞ্চ ভবতি। অজ্ঞান শক্তিবৎ অজ্ঞানোপহিতম চৈতন্যম স্বপ্রধানতয়া নিমিত্তম স্বোপাধি প্রধানতয়া উপাদানঞ্চ ভবতি। যথা লূতা তৎকার্যম প্রতি স্বপ্রধানতা নিমিত্তম স্বশরীর প্রধানতয়া উপাদানঞ্চ ভবতি। দেখো, বলছে দুরকম কারণ আছে, ঠিক আছে? একটা হচ্ছে নিমিত্ত কারণ আর একটা উপাদান কারণ। একটা নিমিত্ত কারণ, একটা উপাদান কারণ। কাজটা যে করে সে হয় নিমিত্ত কারণ। ঠিক আছে, কাজটা যে করে সে হয় নিমিত্ত কারণ। আর যার মাধ্যমে করা হয় সেটা হয় উপাদান কারণ। কি বললাম? কাজটা যে করে সে হয় নিমিত্ত কারণ। আর যে বস্তুটা দিয়ে, যে উপাদানটা দিয়ে করা হয় সেটা হয় নিমিত্ত কারণ, এই উপাদান কারণ। তাহলে আবারও বলছি, কাজটা যে নিজে করে সে হয় কি কারণ? নিমিত্ত কারণ। আর যে উপাদানটা দিয়ে করা হয় সেটা হয় উপাদান কারণ। তাহলে কুম্ভকার, ধরো রাজমিস্ত্রি বাড়ি বানাচ্ছে, একটা পাকা বাড়ি বানাচ্ছে, তাহলে কোনটা এখানে নিমিত্ত কারণ? রাজমিস্ত্রি একটা পাকা বাড়ি তৈরি করছে, তাহলে নিমিত্ত কারণ কে এখানে? হ্যালো, শোনা যাচ্ছে আমি কি বলছি? হ্যাঁ স্যার। হুম, বললাম রাজমিস্ত্রি পাকা বাড়ি তৈরি করছে, এর এখানে নিমিত্ত কারণ কোনটা? স্যার পাকা বাড়িটা। পাকা বাড়ির তো কার্য নিমিত্ত কারণ। কি বললাম? যে কার্যটা করে, যে কার্যটা করে সে হয় নিমিত্ত কারণ। মানে যে ব্যক্তি, মানে যে যে কাজটা তৈরি করছে সে হয় নিমিত্ত কারণ। আর যে উপাদান দিয়ে তৈরি করছে সেটা হয় উপাদান কারণ।
ধরো কুম্ভকার ঘট তৈরি করছে, তাহলে ঘটটা কে তৈরি করছে? কুম্ভকার। কুম্ভকার হচ্ছে নিমিত্ত কারণ। কুম্ভকার নিমিত্ত কারণ। আর কি দিয়ে তৈরি করছে? না, মৃত্তিকা। মৃত্তিকা এটা হচ্ছে উপাদান কারণ। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে রাজমিস্ত্রি বাড়ি তৈরি করছে, এখানে নিমিত্ত কারণ কি উপাদান কারণ কে? স্যার রাজমিস্ত্রি হচ্ছে নিমিত্ত কারণ। হুম। আর উপাদান কারণ কি হবে? উপাদান হচ্ছে সিমেন্ট বালু। আর ইট। ইট, সিমেন্ট, বালি, পাথর ইত্যাদি, তাই তো? হ্যাঁ স্যার। হুম। দেখো, ওটা এখানে বলছে, একটা উদাহরণ দিয়েছে যে এই যে কি বলছে দেখো, যে একটা উদাহরণ দিচ্ছে যে যথা লুতা। যথা লুতা। লুতা মানে হচ্ছে মাকড়সা। লুতা শব্দের অর্থ মাকড়সা। মাকড়সা যখন জাল বনে, মাকড়সা যখন জাল বনে, ওই জালটা কোথা থেকে আসে বলো তো? মাকড়সা যে জাল হয়, সেই জালটা কোথা থেকে আসে? স্যার তার লার্ভা থেকে। তার লালা থেকে, মানে তার শরীর থেকে উৎপন্ন হয়, তাই তো? তার শরীর থেকে উৎপন্ন হয়। তাহলে ওই যে মাকড়সা যে জালটা তৈরি করে, এখানে নিমিত্ত কারণ কে? নিমিত্ত কারণ কে? মাকড়সা যে জালটা তৈরি করে তার নিমিত্ত কারণ কে? স্যার মাকড়সা। মাকড়সা নিজে। তাই দেখো বলছে যে লুতা তন্তুকার্যম প্রতি। তন্তুকার্য মানে ওই জাল তৈরির প্রতি স্বপ্রধানতয় নিমিত্তম, মানে সে নিজেই প্রধান। জালটা তো আর মানুষই তৈরি করে না, যে দুটো মিস্ত্রি গিয়ে জালটা তৈরি করলো, এমন তো নয়। ওই মাকড়সা জালটা মাকড়সা নিজেই তৈরি করে। আর স্বশরীর প্রধানতয়া উপাদানাঞ্চ ভবতি। স্বশরীর বলতে ওই যে তন্তুকার্যের প্রতি। তন্তুকার্য মানে যে জালটা তৈরি হয়, সেখানে উপাদানটা মেন কি লাগে? তার নিজের শরীরটা। কারণ শরীর থেকেই লালাটা বের হয়। শরীর থেকেই লালাটা বের হয়। তাহলে মাকড়সা আর মাকড়সার শরীর তো একই। মাকড়সা এবং মাকড়সার শরীর তো একই, তাই না? মাকড়সাটাও যা, মাকড়সার শরীরটাও তাই। আমি আর আমার শরীর, আমরা কি আলাদা নাকি? আমি আলাদা, আমার শরীরটা আলাদা, এমন তো নয়। আমি আমার শরীর একই। তাহলে মাকড়সা আর মাকড়সার শরীরটা একই। তাহলে ওই লুতা মানে মাকড়সাটা, মানে এখানে বলতে চাইছে যে ওই লুতা মাকড়সাটা তার যে জাল তৈরি, সেই জাল তৈরির প্রতি সে নিজে নিমিত্ত কারণও হয়, আবার উপাদান কারণও হয়। মানে এক দৃষ্টিকোণ থেকে নিমিত্ত কারণ, অপর দৃষ্টিকোণ থেকে উপাদান কারণ। কি বললাম, বোঝা গেল? এক দৃষ্টিকোণ থেকে নিমিত্ত কারণ, অপর দৃষ্টিকোণ থেকে উপাদান কারণ হয়। ঠিক সেই রকম চৈতন্য। চৈতন্য, ঠিক আছে? কিরকম চৈতন্য? অজ্ঞান দয়বৎ অজ্ঞানোপহিতম চৈতন্যম। এই শক্তির দয়বৎ, শক্তির দয়বৎ অজ্ঞানোপহিতম চৈতন্যম। শক্তির দয়বৎ, শক্তির দয়বৎ অজ্ঞানোপহিতম চৈতন্যম। মানে শক্তির দয়বৎ বলতে ওই আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তি। ওই আবরণ শক্তি, বিক্ষেপ শক্তি বিশিষ্ট যে অজ্ঞানোপহিতম চৈতন্যম, যে অজ্ঞান উপহিত চৈতন্য, আবরণ শক্তি বিক্ষেপ শক্তি বিশিষ্ট যে অজ্ঞান উপহিত চৈতন্য, সেই চৈতন্যটা, ওই চৈতন্য কোনো কিছুর উৎপন্নের প্রতীক।
কোনো কিছুর উৎপত্তির প্রতি, কোনো কিছুর উৎপত্তির প্রতি স্বপ্রধানতয়া নিমিত্তম, মানে ওই যে বললাম, ওই যে বললাম যখন কোনো কিছু উৎপন্ন হয় সেই উৎপত্তির প্রতি, যখন কোনো কিছুর উৎপত্তি হয় সেই উৎপত্তির প্রতি তোমার কি হয়, তোমার অজ্ঞান হচ্ছে সেখানে মেন। মানে অজ্ঞান থাকে বলেই উৎপত্তি হয়, যদি অজ্ঞান না থাকতো তাহলে উৎপত্তি হতো না। মানে অজ্ঞান থেকেই উৎপত্তি হয় সবকিছু। মানে বেদান্ত মতে অজ্ঞান থেকেই সবকিছুর উৎপত্তি। ঠিক আছে, তাই বুঝে দেখো যে কোনো কিছুর উৎপত্তির প্রতি এই চৈতন্য, কিরকম চৈতন্য, অজ্ঞানের দ্বারা উপহিত চৈতন্য, সেই চৈতন্যটা স্বপ্রধানতায় নিমিত্তম, আর স্ব উপাধি প্রধানতায় উপাদানাঞ্চ ভবতি। এই হচ্ছে বিষয়। মানে অজ্ঞান উপহিত চৈতন্য, অজ্ঞান উপহিত চৈতন্য সমস্ত কার্যের প্রতি নিজে নিমিত্ত কারণ হয়, আবার উপাদান কারণ হয়। এটা হচ্ছে বক্তব্য। নিজে নিমিত্ত কারণ হয়, আবার উপাদান কারণ হয়। অজ্ঞান উপহিত চৈতন্য নিজে নিমিত্ত কারণ হয়, উপাদান কারণ হয়, এটাই বলতে চাই। পরবর্তী দেখো, তমঃপ্রধান বিক্ষেপ শক্তিমৎ অজ্ঞানোপহিত, অজ্ঞানোপহিত চৈতন্যের আকাশः আকাশাৎ বায়ুঃ বায়োরগ্নিঃ অগ্নেরাপঃ অদ্ভ্য পৃথিবী চোৎপদ্যতে। দেখো এখানে বেদান্ত মতে যে সৃষ্টিক্রম, বেদান্ত মতে যে সৃষ্টিক্রম, সেই সৃষ্টিক্রমটা এখানে ব্যাখ্যা করছে। বেদান্ত মতে যে সৃষ্টিক্রম, সেই সৃষ্টিক্রমটা এখানে ব্যাখ্যা করছে। কি বলছে, বলছে তমঃপ্রধান বিক্ষেপ শক্তিমৎ অজ্ঞানোপহিত চৈতন্যাৎ। তমঃপ্রধান বিক্ষেপ শক্তিমৎ অজ্ঞানোপহিত চৈতন্যাৎ, মানে অজ্ঞানের দ্বারা উপহিত চৈতন্য, অজ্ঞানের দ্বারা উপহিত চৈতন্য, সেই চৈতন্যাৎ আকাশঃ, চৈতন্য থেকে আকাশের উৎপন্ন হয়। অজ্ঞানের দ্বারা উপহিত চৈতন্য, সেই চৈতন্য থেকে আকাশের উৎপত্তি হয়। আকাশাৎ বায়ুঃ, আকাশ থেকে বায়ুর উৎপত্তি হয়। বায়োরগ্নিঃ, বায়ু থেকে অগ্নির উৎপত্তি হয়। অগ্নেঃ আপঃ, অগ্নি থেকে জলের উৎপত্তি হয়। অদ্ভ্য পৃথিবী, এবং অদ্ভ্য মানে জল থেকে পৃথিবীর উৎপত্তি হয়। চোৎপদ্যতে, তাহলে এইটা হচ্ছে সৃষ্টিক্রম। চৈতন্যাদ আকাশঃ, আকাশাৎ বায়ু, চৈতন্য থেকে আকাশ, আকাশ থেকে বায়ু, বায়ুর অগ্নি, বায়ু থেকে অগ্নি, অগ্নের আপহ, অগ্নি থেকে আপ মানে জল, অদ্ভ্য পৃথিবী, জল থেকে পৃথিবীর উৎপত্তি হয়। দেখো বোঝা গেল। কিন্তু কিরকম চৈতন্য, অজ্ঞান উপহিত চৈতন্য, অজ্ঞান উপহিত চৈতন্য। কি বলছে না, অজ্ঞান উপহিত চৈতন্য বলতে কিরকম অজ্ঞান, না বিক্ষেপ, বিক্ষেপ, তাহলে কি বলছে না, বলছে যে আহ, বিক্ষেপ শক্তিমত, বিক্ষেপ শক্তি বিশিষ্ট যে অজ্ঞান, সেই অজ্ঞান উপহিত চৈতন্য থেকে। হুম পরবর্তী দেখো, তাহলে এই ক্রমটা মাথায় রাখতে হবে, কার থেকে কি উৎপন্ন হচ্ছে, চৈতন্য থেকে আকাশ, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে অপ, অপ থেকে পৃথিবী। এই ক্রমটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, কার থেকে কি উৎপন্ন হচ্ছে। তেষু জাড্যাধিক্যত, জাড্যাধিক্য দর্শনাৎ তম প্রাধান্যম তৎকারণস্য। তদানীম সত্ত্ব রজস্তমাংসি কারণগুণ প্রক্রমেণ তেষু আকাশাদি, আকাশাদিষু উৎপদ্যন্তে। ইমানি সূক্ষ্মভূতানি তন্মাত্রাণি অপঞ্চীকৃতানি উচ্যন্তে। এতেভ্য সূক্ষ্ম শরীরাণি স্থূলভূতানি চোৎপদ্যন্তে। আচ্ছা কি বলছে,
যে তেষু জাড্যাধিক্য দর্শনাৎ তম প্রাধান্যম তৎকারণস্য তম প্রাধান্যম, মানে বক্তব্য হচ্ছে অজ্ঞান হচ্ছে তমগুণ বিশিষ্ট হয়। অজ্ঞান তমগুণ বিশিষ্ট হয়, ঠিক আছে। এখন যদি অজ্ঞানের মধ্যে তমগুণ থাকে, আর সেই অজ্ঞান থেকে উৎপন্ন যে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এইগুলো হচ্ছে কার্য, আর অজ্ঞান হচ্ছে কারণ। অজ্ঞান থেকেই সব উৎপন্ন হচ্ছে এগুলো, অজ্ঞান থেকেই এইগুলো সব উৎপন্ন হচ্ছে। তাই অজ্ঞান হচ্ছে কারণ, আর আকাশ প্রভৃতি হচ্ছে কার্য। অজ্ঞানের মধ্যে থাকে তম তমগুণ, অজ্ঞানের মধ্যে থাকে তমগুণ, অজ্ঞানের মধ্যে থাকে তমগুণ। তাহলে এই অজ্ঞানের মধ্যে তমগুণ থাকে, অজ্ঞান হচ্ছে কারণ, তাহলে সেই তমগুণ, তাহলে সেই তমগুণ এই আকাশ প্রভৃতির মধ্যেও চলে আসবে। কারণ কারণ হচ্ছে কারণের মধ্যে যা যা গুণ থাকবে, কার্যের মধ্যেও সেই সেই গুণ আসবে, ঠিক আছে না। কারণের মধ্যে যা যা গুণ থাকবে, কার্যের মধ্যেও সেই সেই গুণ আসবে। তাহলে কারণ হলো অজ্ঞান, তার মধ্যে থাকে তমগুণ, সেই অজ্ঞান থেকে উৎপন্ন হচ্ছে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এইগুলো উৎপন্ন হচ্ছে। তাহলে এদের মধ্যে তমগুণ আসবে। ওটাই বলছে, দেখো যে তেষু, তেষু মানে আকাশ প্রভৃতিতে, তেষু আকাশাদিষু জাড্যাধিক্য দর্শনাৎ তম প্রাধান্যম, মানে আকাশ প্রভৃতিতে তম প্রধান, তম প্রাধান্যম, তমগুণের প্রাধান্য লক্ষ্য করা যায় আকাশ প্রভৃতিতে। বলছে ইমানি সূক্ষ্ম ভূতানি, আকাশ, বায়ু, অগ্নি, পৃথিবী, জল, ঠিক আছে। ইমানি সূক্ষ্ম ভূতানি, হুম, এখানে ইমানি সূক্ষ্ম ভূতানি বলতে হুম, কি বলছি দেখো, ওটাই বলছে যে ইমানি সূক্ষ্ম ভূতানি, ইমানি সূক্ষ্ম ভূতানি বলতে ওই যে আকাশ, হুম, এখানে সূক্ষ্মভূত, এখানে টিকায় কি দিচ্ছে, হুম, দেখো কি বলছে, ইমানি সূক্ষ্ম ভূতানি, ইমানি সূক্ষ্ম ভূতানি তন্মাত্রানি অপঞ্চীকৃতানি চ উচ্যন্তে। তন্মাত্রানি মানে ইমানি সূক্ষ্ম ভূতানি তন্মাত্রানি অপঞ্চীকৃতানি চ উচ্যন্তে, এতেভ্য সূক্ষ্ম শরীরানি স্থূলভূতানি চ উচ্যন্তে। ইমানি সূক্ষ্ম ভূতানি মানে এই যে সূক্ষ্ম ভূত, এই সূক্ষ্ম ভূতগুলিকে বলা হয় তন্মাত্র এবং অপঞ্চীকৃত।
এইগুলিকে বলা হয় অপঞ্চীকৃত এবং তন্মাত্র। তা তন্মাত্র কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটাকে বলা হয় পঞ্চতন্মাত্র। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটিকে বলা হয় তন্মাত্র। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটিকে বলা হয় তন্মাত্র। তাহলে এই পাঁচটাই হচ্ছে সূক্ষ্মভূত। সূক্ষ্মভূতানি ইমান্যেব সূক্ষ্মভূতানি, এইটা হলো সূক্ষ্মভূত। আর এইগুলোকেই বলা হচ্ছে অপঞ্চীকৃত। এইগুলোকেই বলা হচ্ছে অপঞ্চীকৃত। ঠিক আছে? তাহলে আহ, যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলোই সূক্ষ্মভূত, এগুলোই অপঞ্চীকৃত, এগুলোই তন্মাত্র। তাই বলছে ইমানি সূক্ষ্মভূতানি শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ তন্মাত্রানি, এগুলো তন্মাত্র। অপঞ্চীকৃতানি চ উচ্যন্তে, এগুলোকে অপঞ্চীকৃত বলা হয়। এতেভ্য সূক্ষ্ম শরীরানি, এতেভ্য মানে ওই যে পাঁচটা তন্মাত্র থেকে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটা তন্মাত্র থেকে কি হয় না সূক্ষ্ম শরীর উৎপন্ন হয় এবং স্থূলভূত উৎপন্ন হয়। স্থূলভূত বলতে কোনগুলো? স্থূলভূত বলতে পৃথিবী, অপ, তেজ, বায়ু, আকাশ। পৃথিবী, অপ, তেজ, বায়ু, আকাশ স্থূলভূত। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ব্যোম স্থূলভূত। এবং সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীর হচ্ছে 17টা। ঠিক আছে? সেগুলো পরে পরে বলা হবে। তাহলে কি হলো, এই পাঁচটা সূক্ষ্মভূত থেকে কি উৎপন্ন হয়? পাঁচটা সূক্ষ্মভূত থেকে পাঁচটা স্থূলভূত উৎপন্ন হয়। পাঁচটা সূক্ষ্মভূত থেকে পাঁচটা স্থূলভূত উৎপন্ন হয় এবং আর সূক্ষ্ম শরীর উৎপন্ন হয়। দেখো সূক্ষ্ম শরীর কি কি? সূক্ষ্ম শরীরানি বলছে সপ্তদশ অবয়বানি লিঙ্গ শরীরানি অবয়বাস্তু। সূক্ষ্ম শরীর হচ্ছে সপ্তদশ অবয়ব বিশিষ্ট। সূক্ষ্ম শরীর সপ্তদশ অবয়ব বিশিষ্ট। কি কি? না সূক্ষ্ম শরীরানি সপ্তদশাবয়বানি অবয়বাস্তু। সে অবয়বগুলো কি কি? জ্ঞানেন্দ্রিয় পঞ্চকম, কর্মেন্দ্রিয় পঞ্চকম, বায়ু পঞ্চকম, বুদ্ধির মনসী, বুদ্ধি মনসী। জ্ঞানেন্দ্রিয় পঞ্চকম, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। কর্মেন্দ্রিয় বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। বায়ু পঞ্চকম ব্যান, উদান, সমান, এগুলো যাচ্ছে পাঁচটা প্রাণবায়ু, পাঁচটা বায়ু। তো কি হলো পঞ্চবায়ু। ঠিক আছে, প্রাণ, অপান, ব্যান, প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, প্রাণাপান, প্রাণাপান, সমান, উদান, ব্যান, এই হচ্ছে পঞ্চবায়ু। আর বুদ্ধি এবং মন, এইগুলো হচ্ছে সূক্ষ্ম শরীরের সপ্তদশ অবয়ব। সূক্ষ্ম শরীরের সপ্তদশ অবয়ব, এইগুলি সূক্ষ্ম শরীরের সপ্তদশ অবয়ব, মাথায় রাখবে। সূক্ষ্ম শরীর হচ্ছে সপ্তদশ অবয়ব বিশিষ্ট। সূক্ষ্ম শরীর সপ্তদশ অবয়ব বিশিষ্ট। সূক্ষ্ম শরীরের সপ্তদশ অবয়ব কি কি? জ্ঞানেন্দ্রিয় পঞ্চকম, বুদ্ধি মনসী, কর্মেন্দ্রিয় পঞ্চকম, বায়ু পঞ্চকম চেতি। পরবর্তী জ্ঞানেন্দ্রিয়, সেগুলো বলছে শ্রোত্র, ত্বক, চক্ষুর, জিহ্বা, ঘ্রাণাখ্যানি, এতানি আকাশাদীনাম সাত্বিকাংশেভ্য ব্যস্তেভ্য পৃথক পৃথক ক্রমে উৎপদ্যন্তে। এই যে জ্ঞানেন্দ্রিয়গুলো কোথা থেকে উৎপন্ন হয়? প্রশ্ন হতে পারে জ্ঞানেন্দ্রিয়গুলো কোথা থেকে উৎপন্ন হয়?
বলছে আকাশ প্রভৃতির সাত্বিক অংশ থেকে, সাত্বিক অংশেভ্য, আকাশ প্রভৃতির সাত্বিক অংশ থেকে, মাথায় রাখবে, আকাশ প্রভৃতির সাত্বিক অংশ থেকে জ্ঞানেন্দ্রিয়গুলো উৎপন্ন হয়, ঠিক আছে। আকাশাদীনাম সাত্বিক অংশেভ্য, জাস্ট এটুকুই। আকাশ প্রভৃতির সাত্বিক অংশ থেকে জ্ঞানেন্দ্রিয়গুলো উৎপন্ন হয়। হুম। পরবর্তী কি বলছে, বুদ্ধির নামও, বুদ্ধি বলতে কি, বুদ্ধি শব্দের অর্থ কি, বুদ্ধি শব্দের লক্ষণ কি, বলছে নিশ্চয়াত্মিকান্ত কর্ণবৃত্তি, নিশ্চয়াত্মিকান্ত কর্ণবৃত্তি, মানে যার দ্বারা, ঠিক আছে, যে অন্তঃকরণের দ্বারা, যে অন্তঃকরণের দ্বারা কোনো বিষয়ে নিশ্চিত ধারণা জন্মায়, যে অন্তঃকরণের মাধ্যমে, যে অন্তঃকরণের মাধ্যমে কোনো বিষয়ে নিশ্চিত ধারণা জন্মায় তাকে বলা হয় বুদ্ধি। তাই বলছে নিশ্চয়াত্মিকান্ত কর্ণবৃত্তির বুদ্ধি, নিশ্চয়াত্মিকান্ত কর্ণবৃত্তি বুদ্ধি। আর মন কি, মন হচ্ছে সংশয় সংকল্প বিকল্পাত্মিকান্ত কর্ণবৃত্তি, সংকল্প বিকল্পাত্মিকান্ত কর্ণবৃত্তি, মানে মন কি করে, এরকম সংকল্প সংকল্প করে যে এটা করব, আজ এটা করব, হ্যাঁ, আবার সেটা চেঞ্জ করে দেয়, না না আজ এটা করব না, আজ এটা করব, আজ এটা করব না, এইরকম সংকল্প বা তার পরিবর্তন, এইগুলো হচ্ছে মনের কাজ। এটা হচ্ছে মনের কাজ। তাই বলছি দেখো, যে বিকল্পাত সংকল্প বিকল্পাত্মিকান্ত কর্ণবৃত্তির মনঃ, মানে যে, যে অন্তঃকরণের মাধ্যমে সংকল্প করা হয় এবং বিকল্প করা হয়, মানে বক্তব্য যে সংশয়, সংশয় জন্মায়, সংশয় জন্মায়, মানে মনের মাধ্যমে কি হয়, যে কোনো বিষয়ে নিশ্চিত জ্ঞান হয় না, কোনো বিষয়ে নিশ্চিত জ্ঞান হয় না, ফলে এটা না এটা, এটা না এটা, এইরূপ জ্ঞান হয়। কোনো বিষয়ে নিশ্চিত জ্ঞান হয় না, কিন্তু সংশয় উৎপন্ন হয়, এটা না এটা, এটা না এটা, এরূপ সংশয় উৎপন্ন হয়, তখন সেটা হচ্ছে মন। অনয়োরেব চিত্ত অহংকারয়োর অন্তর্ভাব, এইখানে সব উদাহরণ দিচ্ছে যে চিত্ত কাকে বলে, অনুসন্ধানাত্মিকান্ত কর্ণবৃত্তি চিত্ত, চিত্তম, অনুসন্ধানাত্মিকা অন্তঃকরণবৃত্তি চিত্তম, মানে যে অন্তঃকরণের মাধ্যমে কোনো কিছুর অনুসন্ধান করা হয় তাকে বলা হয় চিত্ত, যে অন্তঃকরণের মাধ্যমে, যে অন্তঃকরণের মাধ্যমে কোনো কিছুর অনুসন্ধান করা হয় তাকে বলা হয় চিত্ত। অভিমানাত্মিকান্ত কর্ণবৃত্তির অহংকার, যে চিত্তবৃত্তির মাধ্যমে অভিমান করা হয়, অভিমান প্রকাশ করা হয় তাকে বলা হয় অহংকার, যে চিত্তবৃত্তির মাধ্যমে অভিমান প্রকাশ করা হয় তাকে বলা হয় অহংকার। এতে পুনঃ আকাশাদিগত সাত্বিকাংশেভ্য মিলিতেভ্য উৎপদ্যন্তে, তাহলে এই যে চিত্ত এবং অহংকার, এইগুলোও কিন্তু দেখো আকাশের যে সাত্বিকাংশ, আকাশের যে সাত্বিকাংশ তার থেকে উৎপন্ন হয়, আকাশের যে সাত্বিকাংশ তার থেকে উৎপন্ন হয়। তাহলে কি বললাম, যে এতে, এতে উৎপদ্যন্তে, এতে বলতে এই যে বুদ্ধি, মন, চিত্ত, অহংকার, এইগুলো কোথা থেকে উৎপন্ন হয়, এইগুলো কোথা থেকে উৎপন্ন হয়, বলছে আকাশ প্রভৃতির যে
সাত্বিক অংশ তার থেকে, আকাশ প্রভৃতি যে সাত্বিক অংশ তার থেকে। হুম। হুম। আর কি বলছে, ইয়ম বুদ্ধি জ্ঞানেন্দ্রিয়ৈঃ সহিতা সতি বিজ্ঞানময় কোশো ভবতি। ইয়ম বুদ্ধি মানে এই বুদ্ধি, আমাদের শরীরে অনেকগুলো কোষ আছে, বিজ্ঞানময় কোষ, মনোময় কোষ, আনন্দময় কোষ, এরকম কোষ আছে। বিজ্ঞানময়, জ্ঞানময়, মনোময়, আনন্দময়, এরকম 4টে না 5টা কোষ আছে। তাই বিজ্ঞানময় কোষ কিভাবে উৎপন্ন হয়? আমাদের শরীরের মধ্যে বা মনের মধ্যে বা আত্মাতে বিজ্ঞানময় কোষ কিভাবে উৎপন্ন হয়? বলছে ইয়ম বুদ্ধি, এই বুদ্ধিটা জ্ঞানেন্দ্রিয়ই সহিতা সতি, মানে জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে মিলিত হয়ে বিজ্ঞানময় কোষ হয়। মানে ইয়ম বুদ্ধি বিজ্ঞানময় কোষ ভবতি, এই বুদ্ধিটাই বিজ্ঞানময় কোষে পরিণত হয়। কিভাবে? জ্ঞানেন্দ্রিয়ই সহিতা সতি, জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে মিলিত হয়ে। অয়ম কর্তৃত্ব ভোক্তৃত্ব সুখিত্ব দুঃখিত্যাদ্যভিমানিত্বেন ইহলোক পরলোকগামী ব্যবহারিক জীব ইতি উচ্যতে। হুম, মানে বলছে ব্যবহারিক জীব কেন বলা হয়, মানে আমরা তো ব্যবহারিক জীব, আমরা ব্যবহারিক জীব কেন বলা হয়? বলছে আমরা কিছু কাজ করলে মনে করি আমরা কর্তা, কোনো কিছু ভোগ করলে আমরা ভোক্তা, আমরাই সুখী, যখন আনন্দ হয় আমরা সুখী, দুঃখ হলে দুঃখী। এইরকম নানা প্রকারের অভিমান অনুভব আমাদের মধ্যে হয়ে থাকে। তাই বলছে আমরা হলো ব্যবহারিক জীব, আমরা হলাম ব্যবহারিক জীব। অয়ম কর্তৃত্ব ভোক্তৃত্ব সুখিত্ব দুঃখিত্বাদ্য অভিমানিত্বেন ইহলোক পরলোকগামী ব্যবহারিক জীব ইতি উচ্যতে। হুম, চলো পরবর্তী। মনস্তু কর্মেন্দ্রিয়ৈঃ সহিতং সৎ মনোময় কোশ ভবতি। মন মনোময় কোষে পরিণত হয়। মন মনোময় কোষে পরিণত হয়, কিন্তু কার সঙ্গে মিলিত হবে? কর্মেন্দ্রিয়ের সঙ্গে মিলিত হয়। মন কর্মেন্দ্রিয়ের সঙ্গে মিলিত হয়ে মনোময় কোষে পরিণত হয়। ঠিক আছে। আর কর্মেন্দ্রিয়গুলো কি কি? না বাক্পানি পাদ পায়ু উপস্থ, এগুলো। এতানি পুনঃ আকাশাদীনাম রজংশেভ্য ব্যস্তেভ্য পৃথক পৃথক ক্রমে উৎপদ্যন্তে। দেখো, এতানি মানে কর্মেন্দ্রিয়গুলো কোথা থেকে উৎপন্ন হয়? বলছে কর্মেন্দ্রিয়গুলো কিন্তু আকাশাদীনাম রজংশেভ্য, দেখো যেগুলো জ্ঞানেন্দ্রিয় সেইগুলো কিন্তু সাত্বিক অংশ থেকে উৎপন্ন হয়েছে। আকাশ প্রভৃতির যে সাত্বিক অংশ সেখান থেকে উৎপন্ন হয়েছে। আকাশ প্রভৃতির যে সাত্বিক অংশ সেখান থেকে উৎপন্ন হয়েছে কি? সেখান থেকে উৎপন্ন হয়েছে জ্ঞানেন্দ্রিয়গুলো। কিন্তু যেগুলো কর্মেন্দ্রিয় সেখান থেকে উৎপন্ন হচ্ছে, যেগুলো কর্মেন্দ্রিয় যেগুলো কর্মেন্দ্রিয় সেইগুলো উৎপন্ন হচ্ছে রজ অংশ থেকে। ঠিক আছে। হুম, বলছে 5টা বায়ু, বায়বহ, বায়ুগুলো কি কি? প্রাণ অপান ব্যান উদান সমানাহা। বায়বহ, 5টা বায়ু আছে আমাদের শরীরের মধ্যে। 5টা বায়ু আছে, কি কি? প্রাণ অপান ব্যান উদান সমানাহা। প্রাণ অপান ব্যান উদান সমান, 5টা বায়ু আছে। প্রাণবায়ু বলতে কি? প্রাণবায়ু বলতে কি? প্রাণো নাম প্রাগগমনবান নাসাগ্রবর্তী, অপানো নাম অবাগমনবান পায়ুয়াদি স্থানবর্তী।
ঠিক আছে। ব্যানো নাম বিশ্বগমনবান অখিল শরীরবর্তী, উদানো নাম কণ্ঠস্থানীয় ঊর্ধ্বগমন ঊর্ধ্বগমন বান উৎক্রমণ বায়ু, সমানো নাম শরীর মধ্যগত অসিত পিতান্নাদি সমীকরণ করহ, সমীকরণন্তু পরিপাককরণম রসরুধির শুক্র পুরুষাদি কর্ণমিতি যাবৎ। আচ্ছা দেখো, বক্তব্য হচ্ছে প্রাণবায়ু কাকে বলে? যেটা আমরা নাকের মধ্যে দিয়ে প্রাগগমনবান মানে বেরিয়ে আসে সম্ভবত, ঠিক আছে। ঊর্ধ্বগমনশীল নাসাগ্র স্থানীয় বায়ু প্রাণ, ঊর্ধ্বগমনশীল মানে যে যেটা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে যায়, মানে যে বায়ুটা আমরা ভিতর থেকে বেরিয়ে আসে সেটা হচ্ছে প্রাণবায়ু, মানে নাকের মধ্যে দিয়ে চলাচল করে বায়ু হচ্ছে প্রাণবায়ু। তাই বলছে প্রাণ নাম প্রাগগমনবান নাসাগ্রবর্তী। আর অপান বায়ু কোনটা? বলছে অবাগমনবান পায়ুয়াদি স্থানবর্তী, যা আমাদের আহ, পায়ুয়াদি স্থানবর্তী যে বায়ু, ঠিক আছে, সেটা হচ্ছে অপান বায়ু। আর ব্যান নাম, ব্যান বলছে যে বিশ্বগমনবান অখিল শরীরবর্তী, সমস্ত শরীরের মধ্যে সমস্ত শরীরের মধ্যে এক প্রকার বায়ু চলাচল করে, সমস্ত শরীরের মধ্যে এক প্রকার বায়ু চলাচল করে, সেটা হচ্ছে সেটা হলো বিশ্বগমনবান। সমস্ত শরীরের মধ্যে এক প্রকার বায়ু চলাচল করে, সেটা হচ্ছে বিশ্বগমনবান, ঠিক আছে। ব্যানো নামও মানে বায়ুটা যখন সমস্ত শরীরের মধ্যে চলাচল করছে সেটার নাম হচ্ছে ব্যানহ। যখন বায়ুটা সমস্ত শরীরে চলাচল করছে তার নাম হচ্ছে ব্যান। ওই বায়ুই যখন আবার নাকের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে সেটা হচ্ছে প্রাণবায়ু, ঠিক আছে। আর উদানো বায়ু মানে কণ্ঠস্থানীয় ঊর্ধ্বগমনবান উৎক্রমণ বায়ু, উদান। এই যে কণ্ঠ দিয়ে অনেক বায়ু বের হয়, আমরা কথা বলার সময় কণ্ঠ দিয়ে বায়ু বের হয়, কথা বলার সময় গলার মাধ্যমে অনেক বাতাস বের হয়, এটা হচ্ছে উদান, কণ্ঠস্থানীয় উদান, কণ্ঠস্থানীয় উদান, ঠিক আছে। এগুলো মুখস্থ করতে হবে। আর প্রাণবায়ু কোথায় থাকে? নাসাগ্রবর্তী, অপান বায়ু পায়ুয়াদি স্থানবর্তী, ব্যানবায়ু সর্বশরীরবর্তী, উদানবায়ু কণ্ঠস্থানীয়, সমান বায়ু হচ্ছে শরীর মধ্যগত অশীত পিতাদি সমীকরণ করো। মানে এই যে সমান বায়ু, এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে আমাদের খাওয়ার পরে আমরা সব কিছু খাই, খাবার খাই, সেই খাবার থেকেই তো খাবারটা পচন হয়ে গেল, পেটের মধ্যে গিয়ে পচন হলো, তার মধ্যে দিয়ে তারপরে রক্ত মাংস আহ, যা যা লাগে সেগুলো উৎপন্ন হয়, ঠিক আছে, শক্তি রেতহ উৎপন্ন হয়। এই যে সমান বায়ুর কাজ হচ্ছে শরীর মধ্যগত অশীত পিত অন্নাদি সমীকরণ করা, মানে ওইগুলোকে খাবারটা যখন উদরের মধ্যে প্রবেশ করবে, পেটে প্রবেশ করবে, তারপর ওই খাবারটা থেকে কিভাবে অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য তৈরি হবে, মানে শরীরের মধ্যে উপাদান তৈরি হবে সেইগুলো দেখা, মানে কিভাবে রক্ত উৎপন্ন হবে, কিভাবে মাংস উৎপন্ন হবে, এই হচ্ছে তার বিষয়। এইগুলো আহ, সমী এইগুলো ওই সমান বায়ুর কাজ। আচ্ছা, এটুকুই থাক আজকে।